আরশ নুসরাতকে খুঁজতে লাগল একসাথে সূর্য অস্ত দেখার জন্য। নুসরাতকে খুঁজে পেল না আরশ। রাগ সামলে কোনোরকম গাড়িতে গিয়ে বসে গেল মুখ ফুলিয়ে। যে যার স্বামী স্ত্রীর সাথে সূর্য অস্ত দেখতে লাগল। সূর্য পশ্চিম আকাশে ডুবে গিয়ে যখন লাল রং ছড়িয়ে পড়ল পুরো আকাশে, তখন হেলাল সাহেব তাড়া দিলেন রিসোর্টে ফিরে যাওয়ার জন্য। গাড়ির দিকে অগ্রসর হতে হতে আরশকে কল দিলেন। কল রিং হয়ে কেটে গেল, কিন্তু আরশ কল ধরল না। নুসরাতকে কল দিয়ে বললেন তাড়াতাড়ি আসার জন্য। আরশকে কল দিয়ে গাড়ির কাছে আসতেই রিং হতে লাগল। হেলাল সাহেব ভ্রু কুঁচকে গাড়ির ভিতরে তাকালেন। অন্ধকারের জন্য গাড়ির ভিতর কাউকে দেখা গেল না। হাতে থাকা ফোনের ফ্ল্যাশ লাইট অন করতেই চোখে ভেসে উঠল আরশের লাল হয়ে থাকা মুখ। হেলাল সাহেব কপালে ভাঁজ ফেলে চিন্তাগ্রস্ত গলায় বললেন, কি হয়েছে তোর? মুখ ফুলিয়ে গাড়িতে বসে আছিস কেন? আর কল দিচ্ছি কল ধরছিস না কেন? আরশ এত কথার জবাবে ভিন্ন উত্তর দিল। গম্ভীর গলায় বলল, মাথা ব্যথা করছে। ফ্ল্যাশ অফ করুন। হেলাল সাহেব কথা বাড়ালেন না। কল লিস্টে ঢুকে নুসরাতের কাছে কল দিলেন। উল্টো দিকে ফিরে কানে মোবাইল চেপে ধরলেন। আরশ ধ্যান দিল না। তার বিতৃষ্ণা চলে এসেছে নিজের প্রতি, নিজের এই জীবনের প্রতি। সামান্য ভুলের জন্য এত মাশুল দিতে হবে জানলে জীবনে এই ভুল করত না। কেন যে করতে গেল? আরশ সামনের সিটে মাথা হেলান দিয়ে বসে রইল। মাথা ধপধপ করছে। নুসরাতের চিন্তায় তার রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। আর উনার অবস্থা দেখো, কিরকম গলাগলি করে সবার সাথে ঘুরছে ফিরছে আনন্দ করছে। আজ তো সারাদিনের মাঝে তার দেখা নেই। যা খাবার খাওয়ার সময় ওই পাটকাঠির সাথে আসলো। শালা পাটকাঠিটাও আটার মতো লেগে আছে। আমার বউয়ের পিছু করে করে এখানে চলে আসলো। একটু ফ্যামিলি গেট টু গেদারও করা যাচ্ছে না। পাটকাঠিটার জন্য সমুদ্রে এসে ও বউয়ের সাথে একটু রোমাঞ্চ করতে পারলাম না। আমার জীবনটা কি এভাবে যাবে? এই সম্পর্কের কি কোনো ভবিষ্যৎ নেই? এত এত চিন্তা আরশের মাথা ব্যথা আরও বাড়িয়ে দিল। মাথা ব্যথায় চোখের কোণে জল জমা হল। আরশ তা মুছল না। তাকুক না, একটু সময়। একটু দীর্ঘায়ু হোক এটার। আরশ হাত দিয়ে কপাল চেপে ধরল মাথা ব্যথার জন্য। কপাল চেপে ধরতেই লোমশহীন হাতের রগগুলো ফুলে ফেপে উঠল। মনে হল চামড়া বেদ করে এক্ষুনি বাইরে চলে আসবে। আরশের কানে এসে বিধল নুসরাতের উচ্ছ্বাসিত গলার স্বর। নুসরাত কিছুটা অনুরোধের স্বরে বলল, বড় আব্বু, আমি কি আবিরকে নিয়ে আসতে পারি? হেলাল সাহেবের স্ট্রেট ফরওয়ার্ড কথা। ও এসে কি করবে? ওর নিজের বাসা নেই। নুসরাত কিছুটা ফিসফিস করে বলল, আরে বড় আব্বু ধীরে কথা বলুন। আবির শুনতে পেলে মাইন্ড করবে। হেলাল সাহেবের কপালের ভাঁজ ঘাড় হল। তোর আবির? হেলাল সাহেবের বলতে দেরি হল তোর আবির। আরশের বজ্রকণ্ঠের চিৎকার আসতে দেরি হল না। পাপা, ওর আবির কি? বলো ওর অ্যাসিস্ট্যান্ট আবির। হেলাল সাহেব চোখ ছোট ছোট করে তাকালেন। ওর সমস্যা নেই। তোর কেন সমস্যা হচ্ছে? তুমি বলো আবিরকে না নিয়ে আসার জন্য। হেলাল সাহেব ফোন কানে ধরলেন। নুসরাত ফোনের অপাশ থেকে চুপচাপ আরশের কথা শুনছিল। ঠোঁটের কোণ ঘেঁষে ভেসে উঠল শয়তানি হাসি। হেলাল সাহেব গলা পরিষ্কার করে নিলেন। আরশের কথা কোনো প্রকার পাত্তা না দিয়ে বললেন, ও আসলে কোথায় থাকবে? কেন? আরশ ভাইয়ের সাথে। হেলাল সাহেব আরশের দিকে একবার তাকালেন। চোখ মুখ অন্ধকারে ডুবিয়ে চেয়ে আছে তার দিকে। মনে হচ্ছে যদি পারত তাহলে ফোনটা ছিনিয়ে নিত। তারপর এর দফা রফা করত। হেলাল সাহেবের জন্য শুধু দাঁত চেপে বসে আছে। হেলাল সাহেব হেসে উঠলেন শব্দ করে। নুসরাতকে নিয়ে মজা করে বললেন, তোর জামাই যে চিজ রাখবে তার সাথে। এখন তো যে মুখ বানাচ্ছে কাছে পেলে তো আবিরকে আস্ত রাখবে না। ও আপনি চিন্তা করবেন না। আপনার এই বয়সে চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন আছে? আপনার চিন্তাগুলো আমি নিচ্ছি। আপনি গিয়ে আপনার গাড়িতে উঠুন, ততক্ষণে আমি আসছি। আমি সবটা সামলে নিব। হেলাল সাহেব ঠোঁট চেপে হেসে বললেন, আচ্ছা তুই আয়। আরশ হেলাল সাহেবের দিকে তাকিয়েছিল প্রশ্নাত্মক দৃষ্টি। নুসরাতের সাথে এতক্ষণ কি কথা হয়েছিল জানার জন্য। হেলাল সাহেব এরকম ভাবভঙ্গি করলেন যেন আরশের কোন অস্তিত্ব এখানে নেই। তিনি পা চালিয়ে চলে গেলেন অন্য গাড়ির দিকে। আরশ ভ্রু তোলে বসে রইল। জাইন, ইশরাত, মম গাড়িতে উঠতে চাইল, আরশ উঠতে দিল না। গাড়ির বাহিরে দাঁড় করিয়ে রাখল। সমুদ্র থেকে কিছুটা দূরে গাড়ি পার্ক করে রাখার জন্য ঠান্ডা শীতল বাতাস ছুঁয়ে দিয়ে গেল সবাইকে। ইশরাত শীতে থরথর করে কেঁপে উঠল। জাইন ইসরাতের কাঁধ চেপে ধরে টেনে নিজের কাছে এনে দাঁড় করাল। হাত দিয়ে ইসরাতের বাহু ঘষে দিতে লাগল যাতে ঠান্ডা না লাগে।
ইশরাত জাইনের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি হাসল। জাইনও হাসল ইসরাতের সাথে অধর বাঁকিয়ে। নুসরাত আর আবির আসলো চারিদিক যখন অন্ধকার হয়ে গেল। সমুদ্রের গর্জন যখন তীব্র থেকে তীব্র হল। নুসরাত সামনে উঠে বসতে চাইল। আরশ শীতল গলায় বলল, আমার পাশে এসে বসে। নুসরাত কথা বাড়াল না। ওভারসাইজড কাপড় পরায় ঠান্ডা লাগছে। কাপড়ের ভিতরে মনে হচ্ছে সব বাতাস ঢুকে গিয়ে শরীর অবশ হয়ে গিয়েছে। নুসরাত লাফ দিয়ে উঠে আরশের পাশ ঘেঁষে বসল। নুসরাত কর্কশ গলায় বলল, তোমাকে কি ইনভিটেশন দিয়ে এখানে আনতে হবে? তাড়াতাড়ি উঠো, শীতে মানুষ জমে যাচ্ছে, একবার তাকিয়ে দেখো। আবির মুখ গোমরা করে পিছনে উঠতে যাবে, আরশ ধমকে উঠল মোমোকে। কি এখানে হা করে দাঁড়িয়ে মুখ দেখছিস কেন? তাড়াতাড়ি এসে গাড়িতে উঠো। মমো হঠাৎ এমন ধমকের শিকার হয়ে বোকা বনে গেল। কিছু বুঝতে না পেরে হা করে আরশের মুখের দিকে তাকিয়ে রইল। আরশ চোখ রাঙিয়ে বলল, তুই উঠবি নাকি দুটো থাপ্পড় লাগাবো? মমো পা চালিয়ে এসে আবিরকে এক প্রকার ধাক্কা দিয়ে গাড়িতে উঠে গেল। আবির ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে রইল। ইরহাম সামনের সিটে উঠে বসল। তার কোনো ঝামেলা নেই, সে সিঙ্গেল মানুষ, ভালোই আছে। জীবনে কোনো চিন্তা নেই, শুধু চিল আর চিল। বসা নিয়েও কোনো চিন্তা নেই। ইসরাতকে ধাক্কিয়ে এক প্রকার জাইন গাড়িতে তুলল। ইশরাত চোখ বাঁকা করে তাকাতেই জাইন চোখ বড় বড় করে তাকিয়ে বলল, চোখ তোত্তারা করে তাকাবে না। ইশরাত চোখ ফিরিয়ে নিল। আবির এসে সবার শেষে গাড়িতে উঠল, দরজার টেনে লাগিয়ে দিল। ইরহাম গাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলল। গাড়ি স্টার্ট করা হল। সে তার নিজ গতিতে চলতে লাগল রিসোর্টের দিকে। আরশ মাথা ব্যথার জন্য চোখ বন্ধ করে সিটে মাথা এলিয়ে দিল। নুসরাত পকেট থেকে ফোন বের করে গ্যালারি চেক করতে লাগল। আজ কি সে ক্যামেরা বন্দি করেছে দেখার জন্য? মমো ফিসফিস করে বলল, কি দেখছিস? আমায় দেখা। নুসরাত মোবাইল ঠিকভাবে ধরল যাতে মমো দেখতে পারে। আরশের কানে লাগল কথা, তবুও তাকাল না। মাথা ব্যথার সাথে এখন চোখ ব্যথাও করছে তার। নুসরাত মোবাইল নিয়ে নড়াচড়া করতেই আরশের চোখে তির্যক আলোক রশ্মি পড়ল মোবাইলের। আলোর রশ্মির উৎস দেখার জনে নিভু চোখে তাকাল। চোখ গেল মোবাইলের দিকে। গ্যালারি ফাইল ভর্তি হাবিজাবি পিক। আরশের চোখে হঠাৎ কিছু দেখে চেনা চেনা মনে হল। ভ্রু কুচকে চোখ খুলে দেখার চেষ্টা করল, কিন্তু মাথা ব্যথার জন্য ঝাপসা দৃষ্টি হওয়ায় কিছু দেখতে পারল না। চোখ বন্ধ করে আরশ নিজের মাথা নিয়ে রাখল নুসরাতের কাঁধে। কাঁধে মাথা রেখেই শ্বাস ফেলল, ঘাড়ের দিকে মুখ করে। নুসরাতের শরীরের ভিতর কম্পন হল, তবুও নড়ল না। অনড় হয়ে বসে মোবাইল স্ক্রুল করতে লাগল। এর কিছুক্ষণ পর চোখ ঘুরিয়ে তাকিয়ে দেখল আরশ কি করছে। যখন নিশ্চিত হল আরশ ঘুমিয়ে আছে, টেনে শ্বাস নিল। শ্বাস নিতে পারল কই, তার আগেই আরশ নিজের নাক ডুবিয়ে দিল নুসরাতের গলার ভাঁজে। মুখ থেকে গরম নিঃশ্বাস বের করে নুসরাতের ঘাড়ে ইচ্ছেকৃতভাবে ছেড়ে দিল। নাক টেনে টেনে শ্বাস নিতে লাগল। নুসরাতের কানে কানে ফিসফিস করে বলল, কতবার না করেছি এই পারফিউম ইউজ করবি না। কুস্তুরীর গ্রানটা আমায় পাগল করে দে। উফ, এত মিষ্টি স্বাদের পারফিউম তুই কোথা থেকে কিনেছিস? আমি কিনিনি। আরশ গলায় আরেকটু মুখ ডুবিয়ে দিল। নুসরাত কোনো প্রকার শব্দ করল না। আরশ ডিপ গলায় বলল, তাহলে আব্বু কিনে দিয়েছে? আরশ ফিসফিস করে জিজ্ঞেস করল, তুই এই ব্র্যান্ডের পারফিউম সবসময় ইউজ করিস? নুসরাত মাথা নাড়াল। আরশ রাগী গলায় বলল, আজ থেকে এই পারফিউম ব্যবহার করা তোর জন্য নিষিদ্ধ। এই জন্য বলি ওই পাটকাঠি কিভাবে পটল? এই পারফিউমের গ্রানে কারণে, তাই না? নুসরাত বিরক্ত হয়ে বলল, হ্যাঁ তাই। আপনি সব বুঝে গিয়েছেন। তুই পুরুষ মানুষ পটানোর জন্য কুস্তুরীর গ্রান বিশিষ্ট পারফিউম ব্যবহার করিস। হ্যাঁ করি, আপনার কোনো সমস্যা? আরশ নুসরাতের গলায় নিজের ঠোঁট চেপে কিছু বলল যা বুঝা গেল না। নুসরাত সেদিকে ধ্যান না দিয়ে মোবাইল স্ক্রুল করতে লাগল। আরশ চোখ বুজে বিড়বিড় করল, এই পারফিউম ব্যবহার করে আমাকে পটিয়েছে। আমি এটা মানি না। কুস্তুরীর গ্রান থাকার জন্য আমি পাগল হয়েছি, না হলে আমি আরশ কোনোদিন প্রেম ভালোবাসায় পড়তাম না। সব দোষ পারফিউমের, আর পারফিউম ইউজকারী এই ষড়যন্ত্রকারী মহিলার। সব এই মহিলার চক্রান্ত। আমি বুঝি না মনে করছে। আরশ মুখ চোখ অন্ধকার করে নিল। নিজের স্বভাবের বাহিরে গিয়ে নিজের সাথেই কথা বলল, সব দোষ তোর। কে বলেছে তোকে এই পাগল মহিলাকে বাজিয়ে দেখতে? এই মহিলার সাথে পাঙ্গা নিয়েছি, সেবার ঠেলা সামলা। নিজের জালে আটকা পড়েছিস রে আরশ। বাঁচার কোনো পথ নেই। তোর জীবন আজ থেকে শেষ ইতি। তুই কেন এই মেয়ের মায় পড়লি? নির্ঘাত এই মহিলা আমাকে জাদু করেছে।
নইলে আমার মতো একজন বীর পুরুষ কোনোভাবে প্রেমে পড়তে পারে না। আরশের ভেতরের এত হাই হুতাশ কেউ শুনতে পেল না। তা রয়ে গেল একান্ত আরশের মনে। নিজের ভিতর চেপে রাখল অদম্য সেই অনুভূতি। কিন্তু যাকে নিয়ে এত কিছু সে কি করছে? সে তো নিশ্চিন্তে ফেসবুক স্ক্রোল করছে। আর কিছুক্ষণ পরপর সামনে আসা বেবি হেয়ার সযত্নে নিজের কানের পিঠে গুজে যাচ্ছে। ঘড়ির কাঁটা 8:57 ঘরে। আরশ ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর থেকে পুরো রুমে নুসরাতকে খুঁজল। তারপর খুঁজে না পেয়ে বারান্দায় গেল। সেখানে ও দেখল নেই। রুম থেকে চিন্তিত চোখ মুখ নিয়ে বেরিয়ে গেল। পরনে অফ হোয়াইট কালার ট্রাউজার আর টি শার্ট। ইরহামের রুমে নক করতেই ইরহাম রুমের ভিতর থেকে চিৎকার করে জিজ্ঞেস করল, কে? আরশ গলার স্বর যথাসম্ভব গম্ভীর করে বলল, আমি। ইরহাম গটগট করে আসতে আসতে বলল, আমি তাকে জানতে চাচ্ছি। আরশ কিছু বলার জন্য মুখ খুলতেই ইরহাম দরজা খুলে ফেলল। ইরহাম বাহিরে তাকানোর আগে কপালে ঘাড় ভাঁজ ফেলল। দরজার বাহিরে আরশকে দেখেই ঠোঁটে টেনে হাসি আনল। আরশ এক হাত পকেটে পুরে ইরহামের দিকে বিরক্তির চোখে তাকিয়ে আছে। নাক মুখ বিকৃত করে ধমক দিতে যাবে ইরহাম বলে উঠল, ভাইয়া এত রাতে এখানে কি? আরশ সে কথার উত্তর দিল না। চোখ ছোট ছোট করে তাকিয়ে জিজ্ঞেস করল, উইটা এখানে নেই। ইরহাম অবাক হয়ে বলল, কোনটা? আরশ গম্ভীর গলায় বলল, তোর সাথেরটা। ইরহাম বোঝার ভঙ্গিতে মাথা নাড়াল। গুরুতর বিষয়। হু। নুসরাত এখানে নেই। নুসরাত নেই শুনে হতাশ হল। শ্বাস ফেলে জিজ্ঞেস করল, তাহলে কোথায়? ইরহাম থুতনিতে হাত রেখে ভাবল কোথায় নুসরাত থাকতে পারে। ভাবা শেষে দাঁত বের করে হাসল আরশের দিকে তাকিয়ে। আবির ভাইয়ের সাথে গিয়েছে। আরশ বিকট গলায় বলল, কি? আপনাকে ও দেখছি এক কথা দুইবার বলতে হয়। বলছি আবির ভাইয়ের সাথে নাইট আউটে গিয়েছে। আরশের মুখ লাল হয়ে গেল এই কথা শুনে। চোখ মুখ কুঁচকে বাহিরে যাওয়ার পথের দিকে অগ্রসর হল বড় বড় পা ফেলে। আজ নুসরাতের একদিন কি আরশের একদিন? দিনের বেলা ছেলেটার সাথে ঘোরাঘুরি ঠিক আছে, কিন্তু রাতের বেলা আজ এই মেয়েকে সে ছাড়বে না। আরশ হন্তদন্ত হয়ে ছুটে গেল। ইরহাম বুঝল না এত রাগের কি হয়েছে। আরে ভাই কথাটা তো শুনে যাও। তোমাকে আমি না করেছিলাম খেও না, খেয়েছ এবার মাথা ঘুরাচ্ছে। নুসরাত আঙুল আকাশের দিকে তুলল। তারপর আবিরের দিকে আঙুল তোলে নিভু নিভু চোখে তাকিয়ে বলল, এই তোমার মাথার উপর কাক বসে আছে। আবির থতমত খেয়ে মাথায় হাত দিল। কোথাও কিছু খুঁজে না পেয়ে নুসরাতের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাল। নুসরাত চোখের পাতা ঝাপটে মুখ কাদো কাদো করে বলল, যাহ বাবা। উড়ে গেল। তোমাকে কে বলেছিল মাথায় হাত দিতে? আবির বিমূর্ত নয়নে তাকিয়ে রইল। নুসরাত যে পুরো মাল খেয়ে টাল হয়ে গিয়েছে তা তার কথা দ্বারা প্রকাশ করছে। নুসরাত সামনের দিকে অগোছালো পায়ে হাঁটতে লাগল। পায়ে সকালের পেন্সিল হিল থাকায় পাথরের সাথে উষ্টা খেয়ে পা বেঁকে গেল। নিজেকে সামলে ঠিক হতেই হে হে করে হেসে উঠল আকাশের দিকে তাকিয়ে। আবির হঠাৎ হাসির মানে কি বুঝতে পারল না। জিজ্ঞেস করতে নিবে নুসরাত আঙুল আকাশে তোলে বলল, ওই যে আকাশে নৌকা বৈঠা দিয়ে টানা হচ্ছে। আবির বোকার মতো তাকালো আকাশের দিকে। কিছু খুঁজে না পেয়ে নিজেই নিজের মাথায় আঘাত করল। এই মাতালের কথা সে বিশ্বাস করছে। তার মতো গাধা আর এই পৃথিবীতে দুটো নেই। নুসরাত ততক্ষণে হেলতে দুলতে এগিয়ে গিয়েছে অনেক জায়গা। আবির দৌড়ে গিয়ে নুসরাতের হাত চেপে ধরতেই নুসরাত ছিটকে সরে গেল। আবিরের দিকে আতঙ্ক নিয়ে তাকিয়ে লাফ শুরু করল, ও মাই গশ, ও মাই গশ। ও আমার আল্লাহ, এই পেট মোটা দাদু কোথায় থেকে আসলো? কথাটা বলেই তর্জনী আঙুল তোলে আবিরের পেটে খোঁচা দিল। আবিরের যখন বোধগম্য হল ততক্ষণে নুসরাত পেটের চামড়া টেনে চিমটি কাটল। চোখ ঝাপটে তাকালো আবিরের দিকে। চোখে ঝাপসা ভাসল আরশের মুখ। চোখ ছোট ছোট করে তাকালো। হাত তোলে নিজের চোখ কচলে এগিয়ে গেল। আবির চিমটি কাটা স্থান ঢলে সামনে তাকাতেই দেখে নুসরাত পালিয়েছে। আবির পেট ঢলতে ঢলতে এগিয়ে গেল নুসরাতের পিছনে। নুসরাত মাঝ রাস্তায় গিয়ে উল্টে পড়ল। একে তো মাতাল, তার মধ্যে আবার পায় পেন্সিল হিল। আবির দৌড়ে গিয়ে টেনে ধরল নুসরাতের হাত। নুসরাত দু হাতের নিচে হাত ঢুকিয়ে তুলতে নিবে আরশ দূর থেকে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, এই একদম ধরবি না, ছাড় আমার বউকে। আবির শুনল না। নুসরাতকে টেনে তুলল। ঝুঁকে পা থেকে জুতো খুলতে নিবে আরশ এসে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আবিরের শার্টের কলার চেপে ধরল আরশ। হাত মুঠ করে নাক বরাবর ঘুষি মারল। আবিরের নাক দিয়ে রক্ত বের হয়ে গেল। আবির পাল্টা বার করল না।
আরশের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে হাসল। নুসরাত ওদের থেকে 2 হাত দূরে দাঁড়িয়ে পা হাত তোলে বক্সিং করার মতো করছে। আবিরকে হাসতে দেখে বিরক্ত হল। ফাইটিংটা তো জমছে না। এই ছেলে ওই সুঠাম দেহের ছেলেকে মারছে না কেন? উফ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কেন? নুসরাতের তরস হইল না। আবিরের নাম মনে করার চেষ্টা করল কিন্তু মনে হল না। মাথায় চাপ দিয়ে তর্জনী আঙুল ঠোঁটে চেপে ভাবল, না মনে পড়ছে না। কি যেন নাম ছিল? নুসরাত নাম মনে করতে না পেরে নিজে একটা নাম দিয়ে দিল। এই রোগা পাতলা, তুমি ওকে ঢুস ঢুস করে পেটে দিতে পারছ না? হা করে তাকিয়ে থেকে মার গিলছ কেন? আবির হা হয়ে তাকিয়ে তাকল। তাকে রোগা পাতলা বানিয়ে দিল। আরশ আবিরের কলার ছেড়ে দিয়ে ঠোঁট চেপে হেসে উঠল। আরশের হাসি বেশিক্ষণ স্থায়ী হল না। নুসরাত নাক ফুলিয়ে বলল, দাঁড়াও, আমি তোমার বদলে ঘুষি মেরে ওর নাক ফাটিয়ে দিচ্ছি। নুসরাত নিজের পরনের হুডি টেনে মাথায় তুলল। হুডির হাত গুটিয়ে হাতমুঠ করে আরশের দিকে এগিয়ে আসল। আবিরকে এক প্রকার ঠেলে সামনে থেকে সরিয়ে দিল। আরশের সামনে গিয়ে দাঁড়াল। ঝাপসা চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে চেনার চেষ্টা করল, কিন্তু মুখটা ঠিক চিনতে পারল না। আরশের মুখের দিকে চোখ ছোট ছোট করে এগিয়ে গেল। আরশের মুখ থেকে 2 ইঞ্চি দূরত্বে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আরশও তাকালো চোখ ছোট ছোট করে। বুঝতে চাইল নুসরাতের মাথায় চলছেটা কি। বোঝার আগেই নুসরাত হাত পিছন থেকে এনে আরশের নাক বরাবর মেরে দিল। আরশ হতবম্ব হয়ে তাকিয়ে রইল। আবির শব্দ করে হেসে উঠল। হা হা করে হাসতে হাসতে পেট চেপে রাস্তার ধারে বসে গেল। আরশ এখনও একইভাবে তাকিয়ে আছে। নুসরাত মুখ চোখ হাত দিয়ে কচলে আবার আরশের দিকে তাকাল। চোখের সামনে দৈত্যের মতো বড় এক লোক ভেসে উঠল, যার নাকের ঢগা লাল হয়ে আছে। নুসরাত হাসল হা হা করে। আরশের নাক চেপে ধরল হাতের মুঠ দিয়ে। এই দৈত্যের নাকে এরকম লাল জোকারের মতো কি লাগানো? কি বিশ্রী লাগছে। নাক থেকে ওটা খুলো। নুসরাত নাক টেনে খুলতে চাইল, কিন্তু খুলতে পারল না। রাগে আরশের নাক ছেড়ে দিয়ে এক পায়ের জুতো ছুঁড়ে ফেলল দূরে। আরেক পায়ে জুতো না খুলেই খোঁড়াতে খোঁড়াতে চলে গেল সামনের দিকে। আবির দৌড়ে যেতে চাইল। আরশ পিছন থেকে আবিরের কাঁধের কাছের শার্ট মুঠো করে ধরে রাখল। গম্ভীর গলায় বলল, আমি আমার বউকে সামলাতে পারব। তোমার এই বিষয়ে ইন্টারফেয়ার না করলেই ভালো। আবির মাথা নাড়াল, ঠোঁট উল্টে বলল, ওকে যাও, তোমার বউ এতক্ষণে এই জায়গা ছেড়ে চলে গিয়েছে। আরশ আবিরের কাঁধ ছেড়ে দিয়ে দৌড়ে গেল সামনের দিকে। নুসরাত রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তর্জনী আঙুল তুলে রাস্তা মাপছে কোন রাস্তা দিয়ে যাবে। একবার ডান পাশে আঙুল নিয়ে বলছে এদিকে, একবার বাম দিকে আঙুল নিয়ে বলছে এদিকে। রাস্তা ঠিক করতে না পেরে মাটিতে বসে পড়ল। আরশ নুসরাতের পাশে এসে দাঁড়াল। দৌড়ে আসায় হাঁপিয়ে গিয়েছে। আরশ হাঁটুতে হাত ভর দিয়ে শ্বাস ফেলতে লাগল। নুসরাত আবার উঠে দাঁড়াল। এক পায়ে জুতো থাকায় খুঁড়িয়ে হাঁটছে। আরশ নুসরাতের হাত চেপে ধরল। নুসরাত ঢুলু ঢুলু হয়ে চেয়ে আবার সামনে যাওয়ার জন্য তৎপর হল। আরশ নুসরাতের হাত চেপে ধরে নিচে বসল। নুসরাতের পা থেকে আলগোছে পেন্সিল হিল খুলে নিয়ে রাস্তার পাশে রাখল। নুসরাত মোচড়া মোচড়ি করল হাত ছাড়িয়ে সামনে যাওয়ার জন্য। আরশ ছাড়ল না। জুতো নুসরাতের হাতে দিয়ে নুসরাতকে কাঁধে তোলে নিল। নুসরাত খুশিতে বাকবাকুম হয়ে হা হা করে হাসল। আরশের গলা চেপে ধরে 2 পা দিয়ে পেট চেপে ধরল। আরশের ঘাড়ে মাথা রেখে হি হি করে হেসে বলল, আমরা কি এখন আকাশে উড়ব? আরশ সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, হ্যাঁ। তাহলে বিমান কোথায়? আসছে। বিমান এসে আকাশে এখনো ল্যান্ড করেনি? আরশ শ্বাস ফেলল। রাশভারী গলায় বলল, না। নুসরাত কাদো কাদো গলায় বলল, বিমান না আসলে তো আমরা 2 জন পড়ে যাব। আরশ নির্লিপ্ততা গলায় বলল, হুম। নুসরাত ধুম ধুম করে আরশের মাথার মধ্যে কপাল দিয়ে মারল। আরশ তো ব্যথা পেল না, উল্টো নিজে ব্যথা পেল। আরশের টি-শার্টের মধ্যে নুসরাত নিজের মাথা ঢলতে লাগল ব্যথা পাওয়ার জন্য। নাক টেনে কেঁদে উঠল হাউ হাউ ডাকিয়ে। আরশকে চুপচাপ হাঁটতে দেখে রাগে আরশের ঘাড়ে দাঁত বসিয়ে কামড় মারল। আরশ নড়ল না, দাঁতে দাঁত চেপে সামনে এগিয়ে গেল। নুসরাত আবার একই জায়গায় দাঁত চেপে বসল। বিড়বিড় করে বলল, কিতকাট, আমার কিতকাট। তারপর আবার ধুম ধুম করে আরশের মাথায় মারল। পা দিয়ে আরেকটু শক্ত করে পেট চেপে ধরে চোখ বুজে মাথা এলিয়ে দিল আরশের ঘাড়ে। কিছুক্ষণ পর পর একবার কাঁদল, আরেকবার হাসল, আরেকবার আরশকে মাথা দিয়ে মারল। আরশ শুধু মুখে বুঝে সহ্য করে এগিয়ে গেল সামনের দিকে। ঠোঁট কামড়ে নিজেকে সামলাল। এই মেয়ে তাকে উস্কানি দিচ্ছে। যেদিন ধরবে সেদিন ছাড়বে না সে।
সুদে আসলে সব নিবে, সব। পরের দিন সকালবেলা নুসরাত ঘুম থেকে উঠে ঘুমে ঢুলু ঢুলু হয়ে রুম থেকে বের হল। চোখের সাদা রঙের অংশ লাল হয়ে আছে। খিদের জন্য পেট চু চু করছে। পেটে হাত বুলালো, নাক মুখ উল্টে আবার রুমের ভিতর আসল। শরীর থেকে উদ্ভট গন্ধ আসছে। নিজের শরীরের গন্ধে মনে হলো নিজের বমি চলে আসবে। চোখ মুখ উল্টে ওয়াশরুমে ঢুকল। ওয়াশরুম থেকে বের হলো একদম গোসল নিয়ে। নাক টেনে শ্বাস নিল। হ্যাঁ, এবার ঠিক আছে। কাপড় পরে প্যান্টের বেল্ট লাগাবে এমন সময় নুসরাতের মোবাইলে কল। নুসরাত অলস চোখে তাকালো ফোনের দিকে। আরাম করে হেঁটে এগিয়ে গেল ফোনের দিকে। ফোন হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। ফোন কাটার শেষ মুহূর্তে ফোন কানে চেপে হ্যালো বলল। ওপাশ থেকে তারা দিয়ে বললেন, নাজমিন বেগম, তাড়াতাড়ি আয়, নাস্তা করবি। নুসরাত আচ্ছা বলে ফোন রাখল। বারান্দার দিকে তাকাতেই চোখ ছানাবড়া হয়ে গেল। জানালার টানা পর্দার মধ্যে আরশের দাঁড়িয়ে থাকার অবয়ব দেখা যাচ্ছে। নুসরাত পর্দা সরাতেই দেখল তার দিকে উল্টো পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। পকেটে অগোছালো ভঙ্গিতে কিছু খুঁজে চলেছে। হাত থরথর করে কাঁপছে। পকেট হাতরে চুইংগাম বের করে তাড়াতাড়ি প্যাকেট খুলে মুখে ঢুকাল। ঠোঁট চেপে সামনের দিকে তাকিয়ে কপালে হাত চেপে ধরল। নুসরাত আরশের এমন অস্বাভাবিক আচরণের মানে খুঁজে পেল না। পর্দার বাহিরের দিকে মাথা দিয়ে বলল, এমন অস্বাভাবিক আচরণ করার মানে কি? আরশ কেঁপে উঠল। নুসরাতের দিকে চোখ তোলে চাইল না। অগোছালো চোখে আশেপাশে তাকিয়ে বলল, কিছু না। নুসরাত কপালে ভাঁজ ফেলল। আরশকে টেনে নিজের দিকে ফিরিয়ে নিল। আরশ নুসরাতের দিকে না তাকিয়ে সামনের দিকে চোখ রাখল। নুসরাত দু হাতের মধ্যে আরশের মুখ চেপে ধরল। আরশের গাল ফুলে উঠল, সাথে ঠোঁট। আরশ তাকালো না সামনের দিকে। কি হয়েছে? পর্দা এখানে দাঁড়িয়ে কি করছিলেন? আরশ ঢোক গিলে বলল, কিছু করছিলাম না। কিছু তো করেছেন, না হলে এমন অস্বাভাবিক আচরণের মানে কি? নুসরাত ভ্রু কুঁচকাল। তারপরের সেকেন্ডে ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। মাথা নাড়িয়ে বলল, ও ও ও ও বুঝেছি, আপনি এখানে দাঁড়িয়ে আমাকে স্টক করছিলেন। আরশ গম্ভীর গলায় বলল, তেমন কিছু করিনি। নুসরাত চোখ ছোট ছোট করে হাসল। আরশের কাঁধে থাপ্পড় মেরে বলল, আপনি আমাকে গাধা পেয়েছেন। এখানে দাঁড়িয়ে যে আমার কাপড় চেঞ্জ করা দেখছিলেন তা কি আমি জানি না মনে করছেন? আমাকে কানা পেয়েছেন। আরশ নুসরাতের কথার উত্তর দিল না। নিজের অস্থিরতা লুকিয়ে রুমের ভিতর আসল। নুসরাত বকবক করতে করতে আরশের পিছন পিছন আসল। আরশ নুসরাতের কোনো কথার উত্তর দিল না। পকেটে হাত ঢুকিয়ে এগিয়ে গেল। চেহ 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 আমি একজন পারভাটের সাথে সংসার করছি, যে বউয়ের কাপড় চেঞ্জ করা লুকিয়ে দেখে। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। দেখতে চাইলে সরাসরি দেখবেন। এভাবে লুকিয়ে দেখে নিজেকে চোর প্রমাণ করার মানে আছে? ভালো মানুষ হয়ে যান, এখনও সময় আছে। আরশ কথা না বলে পা চালিয়ে এগিয়ে গেল ডাইনিং হলের দিকে। নুসরাত আবল তাবল বকতে বকতে যেতে লাগল আরশের সাথে। নুসরাতের এসব কথা শুনে আরশের লজ্জা করল। আজ 2 টেবিল একসাথে করে ফ্যামিলির সবাই বসেছে। আরশ খাবার খাওয়ার মাঝখানে হেলাল সাহেবের দৃষ্টি আকর্ষণ করল। পাপা, আগামীকাল আমার একটা বিজনেস মিটিং আছে। হেলাল সাহেব খেতে খেতে বললেন, ক্যান্সেল করে দাও। ক্যান্সেল করা সম্ভব না, ডেট পিছনে নাও। আগামীকাল করা জরুরি, তাই আজই আমি রওনা দিয়ে দিব সিলেটের উদ্দেশ্যে। ক্যান্সেল করে দাও। এটা করলে বিজনেসে লস হবে। হলে হোক, ক্যান্সেল করে দাও। করা সম্ভব না। হেলাল সাহেব আর আরশের মধ্যে অনেকক্ষণ ক্যান্সেল করা আর না করা নিয়ে তর্ক বিতর্ক হল। জাইন অবস্থা ব্যাগতিক দেখে গলা ঝেড়ে কাশল। হেলাল সাহেব কথা বলা বাদ দিয়ে জাইনের দিকে তাকালেন। জাইন পানি খেয়ে হেলাল সাহেবকে উদ্দেশ্য করে বলল, আমারও সিলেট কিছু কাজ আছে। আমাকেও আজ রাতে রওনা দিতে হবে। আপনারা আরও 2-3 দিন থেকে এনজয় করে ফিরে আসুন ততদিনে। জাইনের কথাগুলো আগুনে কেরোসিন ঢালার মতো হল। হেলাল সাহেব চ্যাত করে জ্বলে উঠলেন। হাতে থাকা বাটার নাইফ ছুঁড়ে দূরে ফেললেন। হ্যাঁ হ্যাঁ, যার যা ইচ্ছা করো। আমি তো বুড়ো হয়ে গিয়েছে, এখন আমার দাম দেবে নাকি? যাও যাও, নিজেদের কাজে যাও। কষ্ট করে আমাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন ছিল না। চলে যেতে সেখানে। আমার কি, আমি তো মরে গেছি। মেহেরুন নেছা বললেন, এই তুই এতদিন সত্যি কডাটা কইলি? সত্যিটা হইল গিয়া তুই বুইরা হইয়া গেছস। জাইন মুখের ভিতর গোস্ত ঢুকিয়ে নির্লিপ্ততা গলায় বলল, জি, সামনের দিন থেকে তাহলে আর জিজ্ঞেস করব না। হ্যাঁ হ্যাঁ করো না, যে যার কাজে যাও। আমার কি, আমরা আমাদের সময় হলে এমনি ফিরে আসব।
আরশ উঠে দাঁড়িয়ে মুখ মুছল টিস্যু দিয়ে হাত মুছে নিয়ে বলল, তাহলে আজ বিকেলে বেরিয়ে যাব। ভাইয়া লাগেজ গুছিয়ে নিও। আরশ বড় বড় পা ফেলে হেঁটে গেল। যেতে যেতে বলল, এসে লাগেজ গোছা, না হলে পরে গুছানোর সুযোগ পাবি না। নুসরাত ব্রেড মুখে দিয়েছিল। চোখ মুখ উল্টে বলল, আমি যাব নাকি যে লাগেজ গুছাব? চুপচাপ আয়। নুসরাত মুখ ফুলিয়ে বলতে নিল, আমি যাব না। নাসির সাহেবের দিকে চোখ পড়তেই দেখল কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আছেন তার দিকে। ঠোঁটে হাসির লেশমাত্র বিদ্যমান নেই। নিজের কথা গলায় আটকে ব্রেড খেতে লাগল। মিনমিন করে বলল, নাস্তা করে আসছি। সকলের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে চট্টগ্রাম বিমানবন্দরে যাবে। সেখান থেকে ফ্লাইটে যাবে সিলেট। 1 ঘন্টা 15 মিনিট পার হওয়ার পর ফ্লাইট এসে ল্যান্ড হল সিলেটে। তখন চারিদিকে মাগরিবের আজানের প্রতিধ্বনি। নিজ নিজ লাগেজ নিয়ে সকল প্রসেস শেষ করে বেরিয়ে আসল। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সকাল বেলা ইশরাত জাইনের রুমে যাচ্ছিল। করিডোর পাশ দিয়ে গিয়ে আবার ফিরে আসল। চোখে চেনা পরিচিত কারোর মুখ ভেসে উঠল। যখন দেখল মেয়েটা ছেলেটাকে জড়িয়ে ধরেছে, ইশরাত ঝড়ের গতিতে এগিয়ে গেল। চোখ মুখ ছোট ছোট করে গিয়ে ছেলেটার পাশে দাঁড়াল। ছেলেটা ততক্ষণে থেমে গিয়েছে মেয়েটাকে ধাক্কা দেওয়া থেকে, ইশরাতকে দৌড় দিয়ে আসতে দেখে। ইশরাত ঝড়ের গতিতে এসে মেয়েটাকে ধাক্কা মেরে দূরে ফেলল। মেয়েটা ছিটকে গিয়ে পড়ল পিছালা কংক্রিটের মাঝে। ইশরাত মেয়েটার চুল টেনে ধরল। ঠাস ঠাস করে থাপ্পড় মারল। এক এক থাপ্পড়ে মেয়েটা উল্টে গিয়ে পড়ল কংক্রিটের মাঝে। নাক মুখ ছেঁচে গিয়ে অবস্থা যাতা হল। ইশরাতের তবুও মায়া হল না। চুল টেনে ধরে বলল, তুই বিদেশ থেকে এখানে চলে এসেছিস? ইশরাতের কথার উত্তর দিল না। জাইনের দিকে তাকিয়ে বলল, বেবি আমাকে বাঁচাও, এই পাগল আমাকে মেরে ফেলবে। জাইন পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রইল আরাম করে। ঠোঁট বাঁকা করে হাসল। ঠোঁট কামড়ে বলল, যে জিতবে সে আমাকে পাবে। ইশরাত বেবি বলায় আরও রেগে গেল। এমিলিকে থাপড়াতে থাপড়াতে গাল লাল করে ফেলল। চুল টেনে ধরে বলল, এই দামরা বেডাকে তোর কাছে বেবি মনে হচ্ছে? এত যদি বাচ্চা লাগছে তাহলে ফিডিং করিয়ে দে। জাইন চোখ মুখ বড় বড় করে তাকিয়ে রইল। এটা কি বলে তার বউ? চ্যাহ কি অশ্লীল বউ তার! ইশরাতকে ধাক্কা দিতে চাইল এমিলি। ইশরাত ভ্রুস ভ্রুস করে আরও কয়েকটা দিল। সেদিনের সেই সুদ সব আজ তোলে নিল। একটা থাপ্পড় মেরেছিল, আজ 10টা ফিরিয়ে দিল। বেবি দেখো না, এ আমাকে কিভাবে মারছ? ইশরাত গাল চেপে ধরে বলল, এই একদম আমার জামাইয়ের দিকে নজর দিবি না। চোখ তোলে কাবাডি খেলব। চোখ নামা। আর বেবিকে? তুই ওর মা লাগিস যে বেবি লাগিয়ে রেখেছিস। এমিলিকে চোখ নামাতে না দেখে ইশরাত চোখে থাপ্পড় মেরে বসল। জাইনের থেকে চোখ ফিরিয়ে ইশরাতের চুল চেপে ধরল এমিলি। ইশরাত ও টেনে ধরল। জাইন আতঙ্কিত চোখে তাকিয়ে দৌড়ে গিয়ে এমিলি হাত ছাড়িয়ে নিল ইশরাতের চুল থেকে। 2 হাত দিয়ে চেপে ধরল ইশরাত এমিলিকে। মাথা দিয়ে ধুম ধুম করে এমিলির নাকে মারল। এই আমার বউকে মারবে না, না হলে আমার ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে আসবে? ইশরাত হাঁপিয়ে গিয়ে উঠে গেল। শ্বাস নিতে যাবে, আবার দেখল এমিলি গিয়ে জাইনকে জড়িয়ে ধরেছে। জাইন, আমি আর তুমি মিলে সুন্দর একটা সংসার সাজাব। ওই পিশাচকে তুমি ডিভোর্স দিয়ে দাও। আমরা ফ্রান্স সেটেল হয়ে যাব। আমার সব সম্পত্তি তোমার নামে করে দিব। ইশরাত হা করে তাকিয়ে রইল। জাইন ধাক্কা দিয়ে এমিলিকে নিজের থেকে সরাল, সাথে একটা থাপ্পড় মারল। থাপ্পড় খেয়ে উল্টে গিয়ে পড়ল দূরে। নাক মুখ দিয়ে রক্ত বের হল এমিলির। নুসরাত ঘুমেছিল। এত হইচই শুনে সবার শেষে এসে হাজির হল বাগানে। সৌন্দর্য বর্ধনের জন্য রাখা পাথর ইশরাত হাতে তুলে নিল। নুসরাত কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করল না। ফ্যাকাশে কালার একটা মেয়েকে রক্তাক্ত দেখে মেয়েটার দিকে এগিয়ে গেল। ইশরাতকে পাথর নিয়ে আসতে দেখে রক্তাক্ত মেয়েটাকে গিয়ে পিছন থেকে চেপে ধরল। ইশরাত পাথর টানিয়ে আসলো এমিলির মাথা ফাটানোর জন্য। নুসরাত পিছন থেকে চেপে ধরতেই এমিলি আতঙ্ক নিয়ে তাকাল। ইশরাত পাথর এমিলির দিকে ছুঁড়ে মারার আগেই জাইন ইশরাতের 2 হাত চেপে ধরে কাঁধে তুলে নিল। ইশরাত ছটফট করল পাথর মারার জন্য। জাইন ছাড়ল না। মাথা ফাটিয়ে দিলে আরও সমস্যা বাড়বে। ভিতরে যেতে যেতে বলল, আরও সেটাকে হ্যান্ডেল কর। ইশরাত তবুও পাথরটা ছুঁড়ে মারল। একটু দূরে গিয়ে পড়ল পাথরটা। আরশ মাথা নাড়াল জাইনের কথায়। এমিলি চোখ মুখ কুঁচকে বলল, হেল্প এনি ওয়ান, হেল্প মি। এই পাগল মেয়েটা আমাকে মেরে ফেলতে চাচ্ছে। বাঁচাও বাঁচাও। নুসরাত মাথায় গাঁটটা মারল এমিলির। চোখ মুখ বিরক্তির রেশ এনে বলল,
বাঁচাও কি? বাঁচাও বল। আরশ হতভম্ব। এটা এত সিরিয়াস মোমেন্টে দাঁড়িয়ে স্পেলিং শেখাচ্ছে। আরশ মাথায় হাত দিয়ে দীর্ঘ শ্বাস ফেলল। নুসরাত সুযোগে পেয়ে এমিলিকে ধুমধাম করে মারল। তারপর ইসরাতের হাতে নেওয়া পাথর টানিয়ে আসল, মাথা ফাটানোর জন্য। অনেক দিন হয়েছে হাড্ডাহাড্ডির লড়াই হয় না। আজ নুসরাত সুযোগ পেয়েছে এমিলিকে পিটিয়ে ছাল তুলবে। আরশ চোখ বড় বড় দৌড়ে এগিয়ে গেল নুসরাতের দিকে। হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিল পাথরটা। বোন ভাগো, নইলে এই দুই বোন আজ তোমাকে তোমার গডের কাছে পাঠিয়ে দিবে। এমিলি আরশের দিকে তাকিয়ে বলল, হাউ নাইস অফ ইউ। ইউ আর সো বিউটিফুল ব্রাদার। এই শালি আমার জামাইয়ের দিকে নজর দিস। ডাইনির ঘরের ডাইনি। নুসরাত আরশের হাত থেকে পাথর টান মেরে নিয়ে ছুঁড়ে ফেলল এমিলির দিকে। নিশানা চোকে গেল। এমিলি ভাগল। কোন পাগলদের বাড়ি সে এসে গেছে? গড হেল্প মি। আমি আর জীবনে এসব বাঙালি মানুষের দিকে নজর দিব না। আজকের মতো বাঁচিয়ে নাও। জাইনের বাচ্চা ছাড় আমাকে, আজ আমি ওই এমিলিকে দেখে নেব। ওর একদিন কি আমার একদিন। জাইন ইসরাতকে রুমে এনে সোফায় বসাল। ইসরাত ছুটাছুটির চেষ্টা করল। জাইন হাত দিয়ে চেপে ধরল ইসরাতের দুই হাত। ইসরাত, তুমি এইরকম বিহেভ করছো কেন? ইসরাত রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বলল, এই তুই আমার কাছ থেকে কি রকম বিহেভিয়ার আশা করছিস? আমার সামনে আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরবে, চুমু খাবে, আর আমি দাঁড়িয়ে তামাশা দেখব? জাইন বলল, চুমু খায়নি। ইসরাত হাত ছাড়িয়ে নিয়ে জাইনের কলার টেনে ধরে নিজের দিকে নিয়ে আসল। তুই চাচ্ছিস ও তোকে চুমু খাবে? লিসন এম আর জেন, ইটস ইউ মিস্টেক। ইউ মেড মি ফল ইন লাভ উইথ ইউ, সো জাস্ট শাট আপ অ্যান্ড হ্যান্ডেল মি। ইসরাত আর কিছু বলতে নিবে মুখ খুলল। জাইন ইসরাতের ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠ দ্বারা চেপে ধরল। ইসরাত হঠাৎ এমন আক্রমণে তাল হারিয়ে পিছনে সরে গেল। জাইন ঠোঁট থেকে ঠোঁট সরাল না। ইসরাতের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে সমান তালে পিছনের দিকে গেল। ইসরাত হাত দিয়ে জাইনের পিঠ খামচে ধরল। জাইন খামচির জন্য ইসরাতের দু হাত চেপে ধরল সোফার সাথে। জাইন চুমু থামিয়ে ইসরাতের চোখের দিকে তাকাল।